দলবদলের মরশুম, দলবদলের রিউমার এবং অ্যানাউন্সমেন্ট নিয়ে তো ডেফিনেটলি আলোচনা হবে। কিন্তু তার পাশাপাশি আজকে এআইএফএফ এর একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। যে মিটিংটার সঙ্গেও আইএসএল ভীষণভাবে যুক্ত। কাজেই সেই মিটিংটা নিয়েও আলোচনা করা ভীষণভাবে দরকার। আর এই কারণেই আজকের ভিডিও শুরুটাই এই মিটিংটা দিয়েই করব। আজকের মূলত স্পেশাল জেনারেল মিটিং ছিল এআইএফএফ এর। যদিও এআইএফএফ এর সভাপতি বা কর্তারা কেউ এখানে নেই, তারা প্রত্যেকেই ফিফা বিশ্বকাপ দেখতে ইউএসএ গেছে। মিটিংটা সেখান থেকেই তারা অনলাইনে অ্যাটেন্ড করেছিলেন এবং এই মিটিং এর যে মূল বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে প্রথমেই দেখলাম যেটা রয়েছে সেটা হচ্ছে যে এআইএফএফ তার নাম পরিবর্তন করতে চাইছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে নাম পরিবর্তন করে তারা চাইছে ফুটবল ফেডারেশন অফ ভারত, এফএফবি এরকম একটা নাম নিতে। এখন গত কয়েক বছরে আমাদের দেশে বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্থার বিভিন্ন বিষয়ের নাম পরিবর্তনের একটা হিড়িক আমরা দেখছি। তো এআইএফএফ ও সেই তালিকাতেই যুক্ত হলো। এর সঙ্গে ভারতীয় ফুটবলের উন্নতির কতটা যোগাযোগ আছে বা নেই সেটা আলোচ্য বিষয় হতে পারে, বাট এই মুহূর্তে সাদা চোখে দেখে খুব একটা কিছু পরিবর্তন নজরে পড়ছে না। বাট এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তবে দেখা যাক কি হয়, কারণ এটা খুব সহজে হবে না। এটা করার জন্য একটা লং প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, যার প্রাথমিক পদক্ষেপই হচ্ছে এক্সিকিউটিভ কমিটিতে এটা পাশ করাতে হবে। তারপর সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে সেই নাম চেঞ্জ করাতে হবে। শুধু নিজের দেশে সেই নাম চেঞ্জ করালে হবে না, যে সমস্ত ইন্টারন্যাশনাল বডিতে নথিভুক্ত রয়েছে এআইএফএ সেই সমস্ত জায়গায় যেতে হবে, সেখানে নাম পরিবর্তন করতে হবে। তো ইটস লং ওয়ে টু গো। বাট এই পদ্ধতিটায় ঢুকবে এআইএফএফ, এই কাজটা করবে, তারা এটা একটা পদক্ষেপ নিতে চলেছে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট অ্যাডপ্ট করলো এআইএফএফ এবং সেই পয়েন্ট অনুযায়ী হয়তো এআইএফএফ এ কিছু কিছু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আবার হতে পারে। মানে সেই ন্যাশনাল স্পোর্টস বিলটাকে অ্যাডপ্ট করলে যে যে চেঞ্জেস আসে সেগুলো হয়তো আনা হবে, বাট সেটা এই মিটিং এ আলোচনা হয়নি। 30শে জুনের আগে একটা মিটিং হবে, সেখানে হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে। আইএসএল নিয়ে যেটুকু আলোচনা হয়েছে, টেন্টেটিভ ডেট একটা আগেই দেওয়া হয়েছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, তো 4ঠা সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে এরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছে এবং জুলাইয়ের শেষ থেকে ডুরান্ড কাপ, এটা আগেই মোটামুটি সিদ্ধান্ত হয়েছিল, সেটাতেই স্টিক থাকছে এআইএফএফ এবং এটাতেও অবভিয়াসলি তারা স্টিক থাকছে যে ক্লাব জোটই এই আইএসএলটাকে কন্ডাক্ট করবে এবং আগামী 4 বছরের জন্য। সেটা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আগেই জানিয়েছিলেন এবং সেই মতোই সেটা হবে। কিন্তু এর পাশাপাশি জিনিয়াস স্পোর্টসকে একটা মেল করা হয়েছে যে তাদের সিদ্ধান্ত জানতে চেয়ে। এবার কথা হচ্ছে জিনিয়াস স্পোর্টস এর থেকে কি সিদ্ধান্ত জানতে চেয়ে। দেখুন, সোজা কথা হচ্ছে যে টেন্ডার ডাকা হয়েছিল, টেন্ডার সরকারিভাবে নিয়ম মেনে ডাকা হয়েছিল, তাতে একজন বিড করেছে, তাকে তো বললেই ফেলে দেওয়া যায় না, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং ক্লাব জোট এটা বলেছে যে যে ফরম্যাট দিচ্ছে জিনিয়াস স্পোর্টস সেটা অ্যাকসেপ্টেবল নয়, বাট তারা যদি তার বাইরে গিয়ে যুক্ত থাকতে চায় এআইএফএফ এর সঙ্গে বা লিগের সাথে, তারা থাকতে পারে। সেটার পদ্ধতি অনেক কিছু হতে পারে, সেখানে স্পন্সরশিপ থাকতে পারে, সেখানে তাদের যে মূল কাজ অর্থাৎ ডেটা সাপ্লাই সেটা থাকতে পারে, ডেটা বেসের ওপর ডিল হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রস্তাব জিনিয়াস স্পোর্টসের কাছে গেছে, এবার তারা সেটার উত্তর দেবে। সেই উত্তরটারও একটা অপেক্ষা রয়েছে এই মুহূর্তে এআইএফএফ এর। সেটার উপর এআইএফএফ এর ফিনান্সিয়াল স্ট্রাকচার অনেকটা ডিপেন্ড করছে। যদিও এই মুহূর্তে যা ডিসিশন হয়েছে যে যে লজিস্টিকের ব্যাপারটা রয়েছে আইএসএল এ, সেটা দেখবে এআইএফএফ সঙ্গে অপারেশনের কিছু কিছু বিষয়। তার বিনিময়ে তারা অ্যারাউন্ড 16 ক্রোর মতো পাবে ক্লাব জোটের থেকে এবং বাকি লিগ যা পরিচালনা করা সেটা ক্লাব জোটই করবে। এই মুহূর্তে আইএসএল নিয়ে এটুকুই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সমস্যা যে জায়গাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো এদিনের মিটিং এ পাওয়া গেল না, যার মধ্যে অন্যতম হচ্ছে যে সত্যি কি এআইএফএফ এবার আইএসএল এর স্যালারি ক্যাপ বেঁধে দেবে। তার কারণ গোয়া, বেঙ্গালুরু, এমনকি ইস্ট বেঙ্গলও বেশ কিছু এরকম ফ্র্যাঞ্চাইজি রয়েছে, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি রাদার চাইছে যে স্যালারি ক্যাপ একটা বেঁধে দেওয়া হোক, কারণ খরচটা তাদের আনলিমিটেড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে। এবার সেটা কি হবে, এটার উত্তর আজকের মিটিং এ পাওয়া যায়নি। একই সঙ্গে বিদেশির সংখ্যা কি কোনোভাবে পরিবর্তন হতে পারে, একটা রিউমার উঠেছিল, একটা ধোঁয়া উঠেছিল, আলোচনা উঠেছিল যে বিদেশির সংখ্যা বদলানো উচিত ভারতীয় ফুটবলের স্বার্থে, সেটা কি এআইএফএফ করবে? এগুলোর কিন্তু কোনো উত্তর আজকের মিটিং এ পাওয়া যায়নি এবং এগুলোর সঙ্গে দলবদল ভীষণভাবে জড়িত। কারণ প্রথমত যদি স্যালারি ক্যাপ বেঁধে দেওয়া হয়, একটা বাজেট তো প্রত্যেকটা টিমের থাকে এবং এতদিন পর্যন্ত আইএসএল যেভাবে চলেছে সেখানে একটা বাজেট ছিল। সেই বাজেট অনুযায়ী কোচ ফুটবলাররা আসতেন এবং সেই মতো টিম তৈরি হতো এবং সেই মতো টুর্নামেন্ট হতো। এখন যদি বাজেট পড়ে, সেক্ষেত্রে এমন হতেই পারে যে যে লেভেলের কোচ ফুটবলাররা এসেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো রাজি হবেন না সেই নতুন ফিনান্সিয়াল স্ট্রাকচার বা ফিনান্সিয়াল ক্যাপ সেটাকে হোল্ড করে টিম করতে। যেমন মানুলো মার্কুয়েজের সঙ্গে তো গোল্ডেন হ্যান্ডশেক গোয়ার হয়েই গেছে,
একদিন আগেই তারা জানিয়েছে এবং সেখানে কিন্তু এটা মেনশন করা হয়েছে যে মানোলো মার্কোয়েজ চলে যেতে চেয়েছেন বা গেছেন, অন্তত তাদের বক্তব্য সেরকমই। এবং এটা হয়তো এই কারণেই, কারণ আমরা জানি যে গোয়ার ম্যানেজমেন্ট এটা ডিসাইডই করে নিয়েছে যে তারা খুব লিমিটেড বাজেটের মধ্যে এবার টুর্নামেন্টটা করবে এবং তারা দল গঠনও সেভাবে করবে এবং মানোলো মার্কোয়েজের পক্ষে হয়তো সেই লিমিটেড বাজেটে টিম তৈরি করা সম্ভব না। এবং মানোলো মার্কোয়েজ যাওয়ার পর শুনলাম ওয়ান পেড্রো বেনালির নামটাও গোয়ায় ভীষণভাবে উঠে আসছে। এখন এক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে আইএসএল এর বেশ কিছু কোচ, ওয়ান পেড্রো বেনালি, পিটার ক্র্যাটকি, পাঞ্জাবের কোচ দিলেন পেরেস, এদের নাম না একাধিক ক্লাব এবং একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন সময় তাদের নাম শোনা যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে কোচ পরিবর্তন হবে একাধিক ক্লাবে এবং সব জায়গায় একটা ইন্টারভিউ প্রসিডিওর থাকে এবং এরা আই থিঙ্ক এরা প্রত্যেকেই অ্যাপিয়ার হচ্ছেন ইন্টারভিউতে, সেই জায়গা থেকে এই যোগাযোগ বা যোগসূত্রগুলো আসছে আমার ধারণা। এবং এই কারণে এই নামগুলো বিভিন্ন ক্লাবে ঘোরাফেরা করছে। জানা নেই, ফাইনাল যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে বলতে পারবো না, বাট এটুকু বোঝা যাচ্ছে যে এই কোচেদের সাথে কিন্তু একাধিক ক্লাবের কথা চলছে, যেহেতু একাধিক দলের কোচ পরিবর্তন হবে এবং এই এই তিনটে নাম প্রচুর এদিক ওদিক হবে আর কি, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। তবে বাজেটের সাথে এটা ভীষণভাবে জড়িত। কদিন আগে থেকেই আমরা পিটার ক্র্যাটকির নামটা জোরালোভাবে মোহনবাগানে শুনছিলাম, এখন কিন্তু পিটার ক্র্যাটকির নামটা ইস্ট বেঙ্গল ক্লাবের সাথেও যুক্ত হচ্ছে, এরকম একটা কথাও শোনা যাচ্ছে যে পিটার ক্র্যাটকি ইস্ট বেঙ্গলের সঙ্গেও কথা বলেছেন বা কথা চলছে তার, এরকম শোনা যাচ্ছে। এখন এই কোচেরা তাদের জায়গা পরিবর্তন করবেন এটুকু বোঝা যাচ্ছে এবং যাদের যাদের ইন্টারভিউ চলছে তারা এই জায়গাগুলো অ্যাপিয়ার হয়েছেন, তারা আইএসএল এ থাকতে চাইছেন, এটুকু পরিষ্কার। প্যারাস মানোলো মার্কোয়েজ কিন্তু চলে গেলেন, এই মুহূর্তে আইএসএল এর কোনো ক্লাবের সাথে তার যোগাযোগ শোনা যাচ্ছে না। মাঝে মোহনবাগানের সাথে শোনা গেছিল, বাট আমি যতদূর জানি মানোলোতে আপত্তি আছে, মোহনবাগান সুপার জায়ান্টে মনে হয় না হবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এই নামগুলো ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে এবং সবকিছু কিন্তু বারবারই বলছি যে এই স্যালারি ক্যাপের সাথে ভীষণভাবে যুক্ত। ইনফ্যাক্ট মিগুয়েলের অ্যানাউন্সমেন্টটাও ভেবেছিলাম যে এই উইকে চলে আসবে মোহনবাগানে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ বিস্তর কাগজের ব্যাপার স্যাপার রয়েছে, বিস্তর পেপার ওয়ার্কস বাকি রয়েছে। এক্ষুনি নামটা হয়তো পাবো না, মেডিকেল হয়ে গেছে যেটুকু জানি, কিন্তু পেপার ওয়ার্কস বেশ কিছু বাকি রয়েছে এবং মোহনবাগানও একটু হয়তো ধীরে চলো নীতি এই মুহূর্তে নিচ্ছে, কারণ এআইএফএফ কি বলে সেটার দিকে তাকিয়ে প্রত্যেকেই, কারণ সত্যি যদি বিদেশির সংখ্যা কোনো কারণে কমই, যেটা চান্স ভীষণ কম, কারণ 4 বিদেশির একটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, সেটা থেকে হয়তো কমবে না, কিন্তু সত্যি যদি তেমন কোনো সিদ্ধান্ত হয় তাহলে কেউ একজন এক্সট্রা ফরেনারকে কেন বেয়ার করবে। তো একটু থেমে গেছে সবকিছুই এই কারণেই, হয়তো বিদেশির নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট আসছে না যদি আমরা দেখি অন্যান্য ক্লাবের ক্ষেত্রে, তো সেটা হয়তো একটা কারণ। এবং মিগুয়েলের সাথে পেপার ওয়ার্কস চলছে, এখনো সবকিছু ডান হয়ে গেছে এমন নয়, তো সেই কারণে একটু সময় লাগছে। দেখা যাক এই অ্যানাউন্সমেন্ট গুলো কবে আসে। অ্যাকচুয়ালি মোহনবাগানের 3 জন বিদেশি কোচ যারা আইএসএল এর বাইরের কোচ, তাদের সঙ্গে একটা কথা বলা হয়েছে এরকমটা আমি প্রথম থেকে শুনে আসছিলাম এবং আমি না যেটুকু জানি যে এই 3 জনের মধ্যে একজন অবভিয়াসলি পছন্দের মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের এবং তার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসার অপেক্ষায় রয়েছে মোহনবাগান। যদি সেই গ্রিন সিগন্যাল আসে তাহলে কিন্তু নতুন কোচ দেখা যেতে পারে, আদারওয়াইজ লিস্টে রয়েছে আইএসএল এ খেলানো বা আইএসএল এ কোচিং করানো কোচেরা। আমার ধারণা সেই কারণেই একটু সময় লাগছে। লেটস সি, ইন্টারেস্টিং জায়গায় বিষয়বস্তু রয়েছে, সবকিছু ডান বলে দিলেও সেটা ডান নাও হয়ে যেতে পারে, এই পরিস্থিতিতে রয়েছে। ঠিক যেরকম ইস্ট বেঙ্গলে পিটার ক্র্যাটকির নাম যেমন নতুন করে শোনা যাচ্ছে, তেমন কিন্তু ইস্ট বেঙ্গলের একটা সূত্র খুব জোরালোভাবে দাবি করছে যে অস্কারের সাথে তাদের কথা স্টিল চলছে। অস্কার নাকি তার পছন্দসই টিম বা তার শর্ত, যে শর্ত মানলে তিনি খেলবেন এবং তাতে অবভিয়াসলি ফিনান্সিয়াল কিছু বিষয়বস্তু রয়েছে, সেই শর্ত তিনি জানিয়েছেন। স্বাভাবিক ব্যাপার, তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন, তার শর্ত থাকবে। এবার ইস্ট বেঙ্গল ক্লাব সেটা মানবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে যে কি হবে বা না হবে, এমনটাও শোনা যাচ্ছে। এবং এটাও শোনা যাচ্ছে যে অস্কারের কাছে গোয়ারও প্রস্তাব রয়েছে। এখন এই সমস্ত যাদের যাদের চেঞ্জ হচ্ছে, ইন্টার রিলেটেড হয়ে যাচ্ছে, সব কটা নাম সব জায়গায় ঘুরছে এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট যে কথাবার্তা একাধিক জায়গায় প্রত্যেকেরই চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কারুর কোথাওই হয়নি। যে মুহূর্তে হবে ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট আসবে এবং কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে অ্যানাউন্সমেন্ট এসে যায়, ওটা খুব বেশি অপেক্ষার ব্যাপার থাকে না, সেখানে অত মেডিকেল টেস্ট বা মানে এই প্লেয়ারের ক্ষেত্রে যে যে প্রসিডিওর গুলো থাকে, অত হিউজ প্রসিডিওর কোচের ক্ষেত্রে থাকে না। তো সেই কারণে হয়ে গেলে ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, অনেকগুলো নাম শোনা যাচ্ছে। তবে ইস্টবেঙ্গলে জোরালোভাবে প্লেয়ারের ক্ষেত্রে একটা নাম অবভিয়াসলি আসছে, সেটা বরিস সিং এর নাম। এই উইঙ্গারের সঙ্গে নাকি সই হয়ে গেছে ইস্টবেঙ্গলে, উইঙ্গার এবং ব্যাকেও খেলতে পারেন, সাইড ব্যাকেও খেলতে পারেন। রাকিবের চোট, রাকিবের অপারেশন হয়েছে, সেই জায়গাতেই আর কি বরিস সিংকে ভাবছে এবং
বরিস সিং অবভিয়াসলি নজর কাড়া ফুটবলার, যদি পাওয়া যায় তো খুব ভালো হবে, মানে ভালো সাইনিং হবে এটা বলা যেতে পারে। অলরেডি র্যামিরেজের ইনফরমেশন তো আগের দিনই দিয়েছি যে র্যামিরেজের সঙ্গে পাকা কথা হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, মিগুয়েলের পরিবর্তে র্যামিরেজকে তারা হয়তো সই করাচ্ছে, এবং সেটাও যদি হয় ইট উইল বি আ গুড সাইনিং। তো টুকটুক করে সাইনিং ইস্ট বেঙ্গলেও চলছে, যদিও এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। যেটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এসেছে সেটা হচ্ছে যে এটা পরিষ্কার যে এবছর দল গঠনের কাজটা মূলত ক্লাব করছে। এই মুহূর্তে যেহেতু কোনো ইনভেস্টারের নাম সামনে আসেনি, কিন্তু দল গঠনের কাজ শুরু হয়েছে। যেহেতু ওই কনসোডিয়ামের যে পদ্ধতিটা বলছিলাম এখনো পর্যন্ত সেই পদ্ধতিতেই স্টিক থাকছে ইস্ট বেঙ্গল, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। বাজেট হয়তো সেক্ষেত্রে একটু কমছে ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু মেনলি দল গঠনের কাজটায় ক্লাবের লোকজন, ক্লাব কর্তৃপক্ষই থাকছে। কারণ থাংবই সিংটোও কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে, ইস্ট বেঙ্গল থাংবই সিংটোকে আর ক্যারি করছে না। এই ইনফরমেশনটাও মোটামুটি প্রকাশ্যে এসছে, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেক্ষেত্রেও আসেনি। কিন্তু থাংবই সিংটো গত বছর ভারতীয় ব্রিগেড যেটা সেটা গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর থাংবই সিংটো এবছর থাকতেন না, শুনেছিলাম যে হয়তো দিল্লির সাথে যুক্ত হচ্ছেন। এনিওয়ে মোটামুটি ইস্ট বেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে, তো সেই জায়গায় ক্লাবই মূলত দল গঠন করবে, এবং সেই মতো একটু একটু করে নাম শোনা যাচ্ছে। অ্যানাউন্সমেন্ট কিছু এখনো পর্যন্ত আসেনি। এদিন অ্যানাউন্সমেন্ট বলতে পাঞ্জাবের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, তারা তাদের গোলকিপার অর্শদীপের সঙ্গে তাদের চুক্তি বাড়িয়েছে মানে 2 বছর বাড়িয়েছে, 2028 অব্দি তারা কন্ট্রাক্ট রিনিউ করেছে। তো সব জায়গা থেকেই টুকটুক করে দল গঠন হচ্ছে, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই একটু থমকে দাঁড়িয়ে গেছে। না, তার প্রধান কারণ এটাই যে এআইএফএফ যদি কোনো এমন সিদ্ধান্ত নেয় যেটা দল গঠনকে এফেক্ট করবে, তাহলে যারা অলরেডি সব সাইন করিয়ে ফেলবে, বিশেষ করে বিদেশি, তাদেরকে সমস্যায় পড়তে হবে। কারণ বিদেশিদের ক্ষেত্রে কাগজপত্রের ব্যাপারটা তো আরো কঠিন হয় সেই কারণে। সেই জন্যই হয়তো একটু থমকে রয়েছে নতুন কোনো স্পেশালি ফরেনার অ্যানাউন্সমেন্ট। হয়তো এই পরিস্থিতিটা কেটে গেলে বা এই পরবর্তী মিটিং এ যদি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, তাহলে হয়তো আবার আমরা পরপর বেশ কয়েকটা নাম পাবো। দুই প্রধানের পক্ষ থেকেও পাবো, বাকিদের পক্ষ থেকেও ডেফিনেটলি পাবো। ওয়েল, আজকের ভিডিও এগুলো নিয়েই বলার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসো।